topic is digital platform for online learning and teacher professionalism. ভারতবর্ষের স্বাধীনতার আগে ও পরে ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে অনেক নীতি গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি নীতির মূল উদ্দেশ্য ছিল কিভাবে ভারতবর্ষে আরো উচ্চমানের শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করা যায়। শিক্ষা ব্যবস্থার উন্নতি মানে শিক্ষক, ছাত্র এবং শিক্ষার পরিকাঠামো সমস্ত জিনিসকেই বোঝায়। ভারতবর্ষে এলপিজি শুরু হওয়ার পর লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, এই প্রাইভেটাইজেশনের ফলে ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রাইভেট জিনিসপত্রের প্রভাব পড়ে এবং যার থেকে বাদ যায় শিক্ষা। তো এর ফলে শিক্ষা ক্ষেত্রে প্রাইভেটাইজেশন শুরু হয়। এর ফলে যেটা হয় যে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে সরকারি স্কুল বা কলেজ যেতে পারে সেখানে কিন্তু প্রাইভেট স্কুল কলেজ স্থাপন হয়। এর ফলে সেখানকার যে স্টুডেন্টরা তারা কিন্তু শিক্ষার আলোয় আসে এবং এই অনলাইন টিচিং লার্নিং ব্যবস্থাটা এটিকে কিন্তু আরো 100 গুণ এগিয়ে নিয়ে গিয়েছিল। Objectives of the studies, our studies are objective to identify the importance of professionalism in education, to identify how well the online education system meets the needs of the students, to identify the extent to which teachers are able to professionalize education through digital platforms. Is professionalism in education turning education into a business? Methodology, এটা একটি ডেসক্রিপটিভ কোয়ালিটেটিভ রিসার্চ। আমি এই রিসার্চটা করার জন্য বিভিন্ন জার্নাল, পেপার, আর্টিকেলস এবং বুকসের সাহায্য নিয়েছি। প্রফেশনালিজম, বিভিন্ন অথর প্রফেশনালিজমকে এক কথায় বলেছেন যে সাকসেসফুল পারফরম্যান্স অফ অ্যান অ্যাক্টিভিটি। প্রফেশনালিজম বা পেশাদারিত্ব, পেশাদারিত্ব মানে হচ্ছে যে যে কাজটা আমি করছি সেই কাজটাকে অতি যত্ন করে করা এবং সেই কাজটাকে উচ্চমানে সম্পন্ন করা। তো এর থেকে আমরা বলতে পারি যে শিক্ষায় পেশাদারিত্ব অবশ্যই জরুরি। একজন সাধারণ শিক্ষকের থেকে একজন পেশাদার শিক্ষককে আমরা কিভাবে আলাদা করব। এই যে আমি কিছু পয়েন্ট দেখিয়েছি, যেমন টিচিং এক্সপিরিয়েন্স, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, ফেথ, ডিসিপ্লিন, লিডারশিপ, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু একজন প্রফেশনাল টিচারের মধ্যে থাকবে। এবং যখন আমরা প্রফেশনালিজমের মধ্যে যাব, পেশাদারিত্ব, তো শিক্ষক যে যে ডিউটিগুলি পালন করবে, ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ শিক্ষার যে পরিকাঠামো তাকে অবশ্যই ভালো করতে হবে, কারিকুলাম পাঠ্যক্রম অবশ্যই ঠিকঠাক রাখতে হবে, ফেসিলিটিস বলতে আমি যেটা বলতে চাইছি বর্তমানে যেহেতু বিভিন্ন অনলাইন টিচিং লার্নিং এসছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, তো সেই যে ব্যবস্থাগুলো, সেই ফেসিলিটিগুলোকে কিন্তু সেই ইনস্টিটিউশনের মধ্যে অবশ্যই থাকতে হবে। ম্যানেজমেন্ট হচ্ছে ক্লাস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টগুলো কিন্তু শিক্ষক করবেন এবং ওভারঅল রেসপন্সিবিলিটি। তো এভাবেই কিন্তু শিক্ষক তার পেশাকে কিন্তু প্রফেশনালিজমে আসবে। তো অবশ্যই আমি বলবো যে শিক্ষায় প্রফেশনালিজম অবশ্যই জরুরি। অনলাইন এডুকেশন সিস্টেম মিটস দ্য নিডস অফ দ্য স্টুডেন্টস। আমরা যদি স্কুল এডুকেশনের ক্ষেত্রে দেখি তাহলে আমরা এটা বলতে পারি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা বা তার নিচে যারা শিক্ষার্থী আছে তাদেরকে যদি আমরা পড়ানোর সঙ্গে সঙ্গে এরা স্মার্ট বোর্ডে কোনো জিনিস ভিজুয়ালি দেখায়, তাদের কিন্তু মনোসংযোগটা বাড়বে এবং এর ফলে সেই জিনিসটা কিন্তু তারা খুব সহজেই মনে রাখতে পারবে। আমরা যদি স্কুল এডুকেশনের বাইরে যাই, বিভিন্ন স্কিল বেসড এডুকেশন, ট্রেনিং বেসড এডুকেশন, জব ওরিয়েন্টেড এডুকেশন, তো এই রকম যে এডুকেশনগুলো আছে সেখানে কিন্তু আমি এখানে 5 রকম স্টুডেন্টের আমি এখানে বাধাগুলো তুলে ধরেছি যেগুলো অনলাইন টিচিং লার্নিং এর মাধ্যমে কিন্তু সলভ হচ্ছে। আমি স্টুডেন্ট নাম্বার 1 ডিসটেন্স, গুড কমিউনিকেশন কিন্তু এডুকেশনের জন্য এডুকেশনের একটা কিন্তু বড় ফ্যাক্টর। তো এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে সেই ছাত্র বা ছাত্রীর বাড়ি যদি অনেকটা দূরে হয় তাহলে যাতায়াতের একটা সমস্যা হয়। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এডুকেশন ইনস্টিটিউশনের পাশে থাকতে গেলে যে খরচ চালাতে হয়, অনেক ছাত্রছাত্রী কিন্তু সেই জিনিসটা করতে পারছে না। তো এর ফলে এই অনলাইন টিচিং লার্নিং এর মাধ্যমে ছাত্র কিন্তু তার বাড়ি থেকে কিন্তু তার শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে। 2 নম্বর হচ্ছে ওয়ার্কিং স্টুডেন্ট। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পর আমাদের কিন্তু প্রতিটি ছাত্রছাত্রীকে কিছু না কিছু জবে আমরা যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে এরকম হচ্ছে বর্তমানে বিভিন্ন যে স্কিল বেসড এডুকেশন, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কলেজে আসছে ঠিক আছে, কিন্তু যে থিওরিটিক্যাল ক্লাসগুলো ওগুলো অনলাইনের মাধ্যমে যদি করা যায় এবং সেগুলো যদি রেকর্ড করা হয়, সেই ছাত্র বা ছাত্রী সেটা যখন তখন করতে পারবে এবং এর ফলে সে তার কাজটাও করতে পারবে এবং তার পড়াশোনাটাও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। আনঅ্যাভেলেবিলিটি অফ দ্য টেক্সট বুক,
এটা একটা মেজর ইস্যুস। এটা কিন্তু আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় কিন্তু দেখছি, কেননা এখানে কিন্তু নাম্বার অফ প্রিন্টেড বুকের সংখ্যা কিন্তু খুবই কম। তো এই ক্ষেত্রে অনলাইন যে স্টাডি ম্যাটেরিয়াল এগুলো যদি দেওয়া হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো সেক্ষেত্রে কিন্তু এই সংক্রান্ত যে সমস্যাটা এটা কিন্তু মিলবে। রিডিউস ইনস্টিটিউশন চার্জ, এটা আমি বলতে যে জব বর্তমান যে চাকরির বাজার, যে জব ওরিয়েন্টেড যে শিক্ষা অর্থাৎ কোর্সগুলো পড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু যে অফলাইন এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো সেখানে কিন্তু চার্জ অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে যে অনলাইন এডুকেশন অনলাইন ইনস্টিটিউশনগুলো দেখছি তাদের কিন্তু চার্জ অনেক কম। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু অনলাইনে এডুকেশন কিন্তু সুবিধা পেয়েছি। ভেরিয়াস লেকচার, বর্তমান সময়ে আমরা যদি একটা টপিক বুঝতে না পারি সেক্ষেত্রে আমরা যদি ওটা ইউটিউবে সার্চ করি আমরা কিন্তু সেই সম্পর্কে 4-5টা লেকচার পেয়ে যাই। তো একটা লেকচার থেকে যদি না আমরা বুঝতে পারি বাকি লেকচারগুলো থেকে কিন্তু আমরা সেই টপিক সম্পর্কে সহজেই বুঝতে পারি। তো আমরা এটা বলতে পারি যে অবশ্যই অনলাইন এডুকেশন আমাদের ছাত্রছাত্রীদের যে সাধারণ চাহিদা শিক্ষা সংক্রান্ত তা মেটাচ্ছে। How teachers able to professionalize education through digital platforms. এখানে আমি একটা চার্ট তৈরি করেছি, ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ট্রেন্ড টিচার্স, আনএমপ্লয়মেন্ট, গ্রোথ অফ ডিজিটাল প্ল্যাটফর্মস। এটা কিন্তু বর্তমান সিনারিও। কেন ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ট্রেন্ড টিচার্স? আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একদম যে অল ওভার ইন্ডিয়ার হিসাবে বলি, প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার কিন্তু পাস হচ্ছে বিভিন্ন টিচার এডুকেশন কলেজগুলো থেকে। আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু। এক তো এখানে রিক্রুটমেন্ট নেই, দ্বিতীয়ত যদি রিক্রুটমেন্ট হয় মানে একটা ভ্যাকেন্সি থেকে তার নাম্বার অফ ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর গ্রোথ অফ ডিজিটাল প্ল্যাটফর্ম, বর্তমান সময়ে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু গ্রোথ হচ্ছে। তো এইখানে টিচার কিন্তু তার প্রফেশনালিজমটাকে বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? কেননা একজন টিচার তার বিএড শেষ করার পর তার স্কিলটাকে আরো ডেভেলপ করার জন্য বা তার স্কিল অনুযায়ী যে কাজটা সেটা কিন্তু পাচ্ছে না। তো সেই কাজটার জন্য তারা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে। তো একজন টিচারকে যদি সে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে করতে চায় তো তাকে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ডেভেলপ করতে হবে। ডেমনস্ট্রেশন, আমরা যখন বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখি তখন আমরা দেখি যে ক্রিয়েটর ফার্স্টেই কিন্তু যে লিসেনার আছে তার কিন্তু মনোসংযোগ করার চেষ্টা করে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি একটা গুড ডেমনস্ট্রেশন যদি দিতে পারে সেই শিক্ষক, তাহলে কিন্তু তার ছাত্রছাত্রীর সংখ্যা অবশ্যই বাড়বে। ইউজ অফ স্মার্টবোর্ড, এটা একটা সাধারণ জিনিস। অবশ্যই শিক্ষককে ডিজিটাল প্ল্যাটফর্মে পড়াতে গেলে স্মার্ট বোর্ডের ইউজ করতে হবে। ইউজ অফ কিওয়ার্ডস, আমি কিওয়ার্ডস বলতে বোঝাতে চাইছি যে শিক্ষক যে ব্যাপারটা পড়াবে সেই ব্যাপারটা সম্পর্কে কিন্তু একটা কিওয়ার্ডস অবশ্যই যে স্মার্ট বোর্ড আছে সেখানে কিন্তু রিফ্লেক্ট করতে হবে। স্টাডি মেটেরিয়াল, শিক্ষক অবশ্যই বিভিন্ন অনলাইন পড়ানোর পর স্টাডি মেটেরিয়াল দেবেন। কনভারসেশন, কমিউনিকেটিং উইথ দ্য ভেরিয়াস স্টুডেন্টস, অনলাইন শিক্ষা ব্যবস্থার এটা কিন্তু একটা ভালো দিক। কেননা অফলাইন বা ট্র্যাডিশনাল ক্লাসরুমে শিক্ষক কিন্তু তার আশেপাশের স্টুডেন্টদের সঙ্গে শুধুমাত্র কমিউনিকেট করতে পারে, কিন্তু অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষক তার কাছাকাছি ছাত্রদের সঙ্গে যেমন কমিউনিকেট করতে পারবে, তার দূরবর্তী ছাত্রদের সঙ্গে কিন্তু কমিউনিকেট করতে পারবে। এরপর প্রফেশনালিজম এন্ড বিজনেস ইন এডুকেশন, আমি এখানটা বলতে চাইছি যে এই পেশাদারিত্ব কি বর্তমানে কি এটা কি শিক্ষাকে ব্যবসায় নিয়ে যেতে পারছে? আমি ইস্যুস এন্ড চ্যালেঞ্জেস অফ এডুকেশন, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষানীতিতে আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ইস্যুস এবং চ্যালেঞ্জেসের ফেস করছি। কিন্তু আমরা যদি অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন বা মিডেভেল ইন্ডিয়ান এডুকেশন দেখি, তখন কিন্তু এতটা কিন্তু ইস্যুস এবং চ্যালেঞ্জেস ছিল না। একটা কনসেপ্ট যেটা ব্রিটিশ পিরিয়ডে ডেভেলপ হয়েছিল, লার্নিং ইজ ফর আর্নিং। এই লার্নিং এর সঙ্গে যখন থেকে এই আর্নিংটাকে যুক্ত করে দেওয়া হয়েছে তখন থেকে কিন্তু এই ইস্যুস এবং চ্যালেঞ্জেস গুলো শুরু হয়েছিল। এটা মূলত ব্রিটিশ পিরিয়ডে শুরু হয়েছিল। ব্রিটিশরা যেটা বলেছিল যে ইংলিশ এডুকেশন শেখো এবং কাজে যোগ দাও, যদিও তাদের মোটিভ ছিল অন্য। এখানে একটা প্রফেশনালিজম একটা ফর্ম তৈরি করা হয়েছে, এটা অ্যালেক্সের একজন এডুকেশনিস্ট তৈরি করেছেন। আমি তার নামটা আমার মনে পড়ছে না এখন, যাই হোক। পিওর প্রফেশনালিজম, বিউরোক্রেটিক প্রফেশনালিজম আর আনডিফারেন্টেড প্রফেশনালিজম। এখানে বিউরোক্রেটিক প্রফেশনালিজম থেকে কিন্তু সমস্যা শুরু হচ্ছে। বলছে টেনশন বিটুইন অটোনমি এন্ড প্রফেশনাল অথরিটি। অটোনমি বলতে আমরা বুঝতেই পারছি যে স্বতন্ত্র, এবং প্রফেশনাল অথরিটি এখানে কিন্তু একটা এক্সপেকটেশন আসছে। এইখান থেকে কিন্তু সমস্যাটা শুরু হচ্ছে। আমরা বর্তমান দিনে দেখছি যে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশন, সেটা প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজ হোক, প্রাইভেট বিএড, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ হোক বা প্রাইভেট নার্সিং কলেজ হোক, এই যে কলেজ মালিকরা তারা কিন্তু একটা বিশাল একটা কোর্সের জন্য কিন্তু একটা বিশাল টাকা চার্জ করছে। এর ফলে স্টুডেন্টরা কিন্তু বাধ্য হচ্ছে সেই টাকাটা দিতে, এবং এর ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে, সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই ছাত্র কিন্তু সেই ইনস্টিটিউশনের পরিকাঠামো বা টিচার কেমন বা অন্যান্য জিনিস না দেখে তারা কিন্তু যেহেতু অত টাকা দিচ্ছে তারা কিন্তু ডিগ্রিটাকে পেতে চাইছে। এর ফলে সেই ইনস্টিটিউশনের মালিক এবং ছাত্রের মধ্যে কিন্তু একটা
ক্রেতা বিক্রেতার সম্পর্ক বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা অবশ্যই খারাপ দিক। আমরা যত সম্ভব এই জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। ফাইন্ডিংস অফ দ্য স্টাডিজ, আমার এই স্টাডিতে যেটা ফাইন্ডিংস আমি পেলাম যে অনলাইন শিক্ষা ব্যবস্থা অবশ্যই ছাত্রদের লাভ হয়েছে, শুধুমাত্র ছাত্র নয়, ছাত্র এবং শিক্ষক সবাইয়েরই লাভ হয়েছে। এবং শুধুমাত্র একটা স্মার্টফোন এবং ইন্টারনেটের মাধ্যমে একজন ছাত্র কিন্তু তার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারছে। এছাড়াও আরেকটা যেটা বলবো যে টিচার এডুকেশনের ইনসার্ভিস এডুকেশনের ক্ষেত্রে যদি অনলাইন শিক্ষা ব্যবস্থাটা চালু করা হয়, সেক্ষেত্রে একসঙ্গে কিন্তু অনেকজন শিক্ষককে এখানটা কিন্তু তার মানে মূল্যবান জিনিসগুলো দিতে পারবে। কনক্লুশন, এনইপি 2020 যে নীতিগুলো গ্রহণ করা হয়েছে, আমরা আশা করতে পারি যে এর ফলে একটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একটা ভালো দিকেই যাবে। এখন বর্তমানে ইউজির ক্ষেত্রে 4 বছরের কোর্স এবং বিএড কোর্স চালু হয়েছে এবং এনইপি 2020 নীতি অনুযায়ী বলা হচ্ছে যে প্রতিটি কলেজ এবং ইউনিভার্সিটির এডুকেশন ডিপার্টমেন্টগুলোকে কিন্তু আরো উন্নতি করতে হবে এবং যারা পিএইচডি করছে তাদেরকেও কিন্তু শিক্ষা বা অর্থাৎ কিভাবে পড়ানো হয়, যে কারিকুলাম, এই সংক্রান্ত কিন্তু ব্যাপারগুলো শিখতে হবে। তো যেহেতু এরকম 4 বছর একটা কোর্স চালু হয়েছে, তো এখন যারা ফার্স্ট ইয়ার এরা যখন পরবর্তীকালে ফোর্থ ইয়ার হবে, তো আমরা ধরে নিতে পারি যে তখন একটা বড় পরিমাণ ভ্যাকেন্সি হতে পারে এবং আমাদের কর্মসংস্থান হতে পারে। এবং এনইপি 2020 নীতি অনুযায়ী টিচার এডুকেশনে যাতে স্বচ্ছতা আনা যায় টিচার অ্যাডমিশনের ব্যাপারে, তো সেক্ষেত্রে একটা রাষ্ট্রীয় পরীক্ষার কথা বলা হয়েছে, যেটা বর্তমানে আপনারা অনেকেই জানেন চালু হয়ে গেছে, সিইউইটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো এই একটা মাত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু ভারতবর্ষের বড় বড় টিচার এডুকেশনের জন্য ইনস্টিটিউশন, ফর এক্সাম্পল বিএইচইউ, জেএনইউ, দিল্লি ইউনিভার্সিটি, এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে কিন্তু আমরা টিচার এডুকেশন শিক্ষা গ্রহণ করতে পারি। তো আমি পরিশেষে একটা কথাই বলবো যে শিক্ষায় পেশাদারিত্ব অবশ্যই জরুরি, সেটা শিক্ষক এবং ছাত্রের মধ্যে ভারসাম্য রেখে। এইগুলো আমার রেফারেন্স। কোনো প্রশ্ন থাকলে করো। আমার একটা প্রশ্ন আছে, এই যে বিজনেসের সাথে টিচিং প্রফেশনকে রিলেট করা হলো এবং ই মিডিয়াতে পড়ানোর কথা বলা হলো, এটা কি প্র্যাকটিক্যাল সাবজেক্টের উন্নতি করা সম্ভব? একজন শিক্ষক বা একটা ই মিডিয়ার আমি কিছু দেখে কিছু শিখছি, সেখানে কি শিক্ষক শিক্ষার্থীর ভূমিকা ধরতে পারবে, যে তাকে সংশোধন করতে পারবে? একদম ম্যাম, প্রথমত ম্যাম মানে আমি কিন্তু বিজনেসের সঙ্গে শিক্ষাকে রিলেট করিনি, আমি এটা বর্তমান সিনারিওটাকে দেখাতে চেয়েছি যে কিভাবে শিক্ষাটা কিভাবে কিছু মানুষের জন্য, বেশ কিছু মানুষের জন্য শিক্ষাটা কিভাবে বিজনেসের দিকে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা অবশ্যই একটা খারাপ দিক এবং যার পরিণতি কিন্তু আমরা বর্তমানে আমাদের রাজ্যেতেই দেখতে পারবো। তো আমি এটা বলবো যে এটা থেকে যত সম্ভব বেরিয়ে যাওয়াটাই উচিত। না না, আমি প্র্যাকটিক্যাল সাবজেক্টের উন্নতি কি এর মাধ্যমে হবে? না না কেমিস্ট্রি বা ফিজিক্স, না আমি ওটা বলি না, আমি বলছি যে থিওরিটিক্যাল ক্লাসগুলো অনলাইন, কিন্তু প্র্যাকটিক্যাল গুলো কিন্তু আমি কলেজে আসার কথাই বলেছি। অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অনলাইনে সম্ভব নয়, আমি এই কথা বলছি। থ্যাংক ইউ। এটা বাস্তবে কতদূর এটা ইমপ্লিমেন্টেবল? এই যে তুমি বলছো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রফেশনালিজম, বিএড কোর্সগুলো তো এখন এইভাবে ডিজিটালাইজ হয়ে গেছে, তা হওয়ার তো কোনো সম্ভাবনা আছে কি? না ম্যাম, এনইপি 2020 নীতি অনুযায়ী বলা হচ্ছে যে টিচার এডুকেশনের মানে এখন যেটা বলা হচ্ছে যে ইন সার্ভিস যে টিচার এডুকেশন, তো সেক্ষেত্রে যদি অনলাইন বা চালু করা হয় সেক্ষেত্রে অনেক ভালো হবে। কেননা ম্যাম আমরা যেটা এটা অবশ্য হয়েছে, এখন যে রিফ্রেশার কোর্সগুলো হচ্ছে ইন সার্ভিস, সেগুলো তো অনলাইন হচ্ছে এবং সেগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে। কিন্তু তুমি কি এখানে সার্ভে কিছু করেছে? না না ম্যাম, আমি ইন্টারভিউ জাস্ট কনসেপচুয়াল আমার কোয়েশ্চেন, তুমি বললে 4 বছরের গ্র্যাজুয়েশন, তো 4 বছরের গ্র্যাজুয়েশন হলে আমি বলছি ভ্যাকেন্সি কিছুটা খালি হবে, সেখানে মানে কর্মসংস্থান কিছুটা বাঁচবে। কিন্তু 4 বছরের যে গ্র্যাজুয়েশনটা হতেও তো পারে যে ওরা যে 4 বছর গ্র্যাজুয়েট করছে ওরা কিছু এক্সট্রা ফেসিলিটি আমাদের থেকেও বেশি পেল। ওরা কেন শুধু শুধু 4 বছরের গ্র্যাজুয়েশন করবে না? যদি ওরা কোনো ফেসিলিটি না পেলো তাহলে কি হচ্ছে? কিন্তু আমাদের জন্য তো কর্মসংস্থানের জন্য তো ওদের 4 বছরের গ্যাপটা করা হচ্ছে না, কেন করা হচ্ছে? তাহলে ওরা কেন ফেসিলিটি পাচ্ছে না? আমরা কিভাবে মানে যে বলছেন কর্মসংস্থানটা, সেটা আমরা কিভাবে পাচ্ছি? প্রথমত বলবো যে আমরা যারা পাস করে বেরিয়ে এসেছি, তো সেক্ষেত্রে আমি কর্মসংস্থানের কথা বলেছি। আর যে আপনি বলছেন যে 4 বছর কোর্সটা যে স্টুডেন্টরা করছে ওটা তাদের কি লাভ হয়েছে, তো ওখানে স্যার বলেছিলেন যে বিএইচইউ যে স্যার বলেছিলেন যে উনি ওনার জীবনের উদাহরণ দিয়ে বলেছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলত অর্থনৈতিক সমস্যার জন্য আমাদের
অনেক স্টুডেন্ট কিন্তু 1 বছর বা 2 বছর পর পড়াশোনাটা ছেড়ে দিচ্ছে। তো তাহলে কি এই যে 2 বছর পড়লো তাহলে কি তার পড়াশোনার কি সমস্তটাই নষ্ট হয়ে যাবে? তো এই জিনিসটা যাতে না হয় সেই জন্যই যে 2 বছর পর হয়ে যাওয়ার পর একটা ডিপ্লোমা, 3 বছর হয়ে যাওয়ার পর একটা গ্র্যাজুয়েশন, যাতে অর্থনৈতিক ব্যাপারে যদি ছেড়ে দেয় স্টুডেন্ট, যাতে পরবর্তীকালে সে আবার কন্টিনিউ করতে পারে, তার জন্যই কিন্তু করা হয়েছে এনইপি 2020 নীতি অনুযায়ী যেটা বলা হচ্ছে। তো তুমি বলতে চাইছো যে এই যে করছে এই যে 2 বছরের ডিপ্লোমা নিয়ে বেরিয়ে মানে আরো তো শিক্ষিত বেকারের সংখ্যা বাড়বে, তুমি হ্যাঁ, হ্যাঁ ম্যাম, এটাই বলতে অবশ্যই। তাহলে কি লাভ হলো ওটাই? আগে সেকেন্ড ইয়ারে যে করতো তার কিন্তু কোনো কোয়ালিফিকেশন থাকতো না ততক্ষণ সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, ততক্ষণ সে গ্র্যাজুয়েট হচ্ছে। কিন্তু এখানে যখন সে সেকেন্ড ইয়ার অবধি দিল, আমি বলছি সে ডিপ্লোমা বা কিছু একটা তার একটা ডিগ্রি তার লাভ হলো, তাহলে সে তো বলতে পারে তাহলে আমি ডিপ্লোমা স্টুডেন্ট, না, তাহলে সেটা- তাহলে আমি কি করলাম, মানে 2 বছর আমি ডিপ্লোমা করে আমি কি করলাম? সেটা ম্যাম মানে 4 ইয়ার্সটা একদম সবার উপর চাপিয়ে দেওয়া হয়নি, 3 বছরেরও আছে, মানে যেটাকে আমরা পাস গ্রাজুয়েট আমাদের সময় এই বলি। অনুপাতে কর্মসংস্থানটাও বাড়াতে হবে। হ্যাঁ। এটার কোনো লাভ কর্মসংস্থান হবে তো না। বাড়ছে না, নইলে এটা একটা একটা করে লাভ আছে। এটা একটা মানসিক শান্তি যে তোমাদের একটা করে গ্রেডেশন দেওয়া হচ্ছে, কিন্তু কর্মসংস্থানটা একদমই বাড়ছে না, এটাই আমরা ওই- চালাচ্ছি, একদম। ওটা সেম থাকছে। আমি ওই কথাই বলছি যে আমরা এটা আশা করতে পারি। না, 1 বছর এগিয়ে পিছিয়ে যেটা হচ্ছে কিছুই হচ্ছে না, আমি ওটাই বলতে চাইছি যে আর এই ওদের 4 বছরের মধ্যে লাস্ট ফোর্থ ইয়ারটা কি রিসার্চের কিছু হ্যাঁ আছে? ম্যাম, ম্যাম আগে যেটা ছিল যে 3+2, এখন ওটা 4+1 হয়েছে, মানে সেই একই ব্যাপার। সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? আলটিমেটলি যতক্ষণ না কর্মসংস্থান বাড়ছে কিছুতেই একদমই, একদম।